হাই ফ্রেন্ডস, 2021 এর অক্টোবর মাসে মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে নতুন এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ দেওয়া হয়েছে, তো সেই বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের আমরা আজকে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়টির সমস্ত উত্তরগুলো আলোচনা করব। দেখো, ফার্স্ট প্রশ্ন আছে, নিচের বক্তব্যগুলি পড়ো আর সেই বক্তব্যগুলো পড়ে কোন হরমোনের কম ক্ষরণে ওপরের লক্ষণগুলি দেখা যায়। অর্থাৎ এখানে কিছু লক্ষণের কথা বলা আছে, কোন হরমোনের অভাবে সেই লক্ষণগুলো লক্ষ্য করা যায়। একটা একটা অপশন পড়ো। ফার্স্ট অপশন আছে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তারপর মূত্রের সঙ্গে গ্লুকোজ দেহের বাইরে নির্গত হয়। কোষে প্রয়োজনীয় গ্লুকোজ প্রবেশ করতে পারে না আর বারে বারে খিদে পায়। এই সমস্ত যে প্রবলেমগুলো, এটা কোন হরমোনের কম ক্ষরণে হয়? সেটা হবে ইনসুলিন। ইনসুলিন হরমোনের কম ক্ষরণে, অর্থাৎ অপশন খ সঠিক উত্তর। সেকেন্ড প্রশ্ন আছে, তোমার ঠোঁটের ভেতরের দিক বা গালের পাশের অংশ একটা পরিষ্কার টুথপিকের সাহায্যে তুলে নিয়ে একটা কাঁচের স্লাইডের মাঝখানে টুথপিকের মাথাটা ঘষে নেওয়া হলো, আর সেখানে এক ফোঁটা মিথিলিন ব্লু দিয়ে তারপর কভার স্লিপ চাপিয়ে দেওয়া হলো। তারপর সেটাকে মাইক্রোস্কোপের নিচে স্লাইডটাকে দেখলে কোন জিনিসটি কখনোই দেখতে পাবে না? কোষপ্রাচীর, কোষপর্দা, সাইটোপ্লাজম না নিউক্লিয়াস? তো এখানে দেখো, এটা প্রাণীকোষ। আমার যেহেতু ঠোঁটের অংশ নেওয়া হয়েছে, তাহলে প্রাণীকোষে কি থাকবে না? কোষ প্রাচীর থাকবে না। তাহলে এখানে হয়ে যাবে অপশন ক সঠিক উত্তর। তিনের দাগের প্রশ্ন আছে, সঠিক জোড়াটি বেছে নাও। ম্যালেরিয়া ভাইরাস গঠিত ডেঙ্গি, প্রোটোজোয়া, প্লেগ, ব্যাকটেরিয়া, যক্ষা ভাইরাস। এর মধ্যে যেটা সঠিক সেটা হবে কি? অপশন গ, প্লেগ রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটা হচ্ছে সঠিক, আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ভুল আছে। পরের প্রশ্ন আছে চারের দাগ, সমুদ্রে অনেক সময় অ্যালগাল ব্লুম দেখা যায়। এর কারণ কি? অ্যালগাল ব্লুম মানে শৈবালের পরিমাণ হঠাৎ করে অনেক বেড়ে যাওয়া। তো তার কারণ কি? তার কারণ হবে অপশন ঘতে, রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সমুদ্রের জলে মিশে যাওয়া। পুষ্টি উপাদানের মধ্যে প্রধানত হচ্ছে নাইট্রোজেন ও হচ্ছে ফসফেট। ঠিক আছে, এই দুটো পদার্থ যদি মিশে যায় তাহলে অ্যালগাল ব্লুম হওয়ার সম্ভাবনা থাকে। পাঁচের দাগের প্রশ্ন আছে, নিচের কোনটি অজৈব সারের অত্যধিক আর অনিয়ন্ত্রিত ব্যবহারজনিত ক্ষতির সঙ্গে সম্পর্কিত নয়? অর্থাৎ অজৈব সার ব্যবহার করলে সেই ক্ষতিটা হয় না। ঠিক আছে, মাটিতে থাকা উপকারী জীবাণুর সংখ্যা বাড়া, এটা তো হবে না। মাটির উর্বরতা শক্তি কমে যাওয়া, এটা হয় বেশি ব্যবহার করলে। অম্লক্ষারের ভারসাম্য নষ্ট হয়, এটাও হয়। আর হচ্ছে নাইট্রোজেন ও ফসফরাসের যৌগ মিশ্রিত জল নদী ও পুকুরের জলে মিশে জল দূষণ ঘটায়। এগুলো করে, কিন্তু উপকারী জীবাণুর সংখ্যাকে বাড়ায় না। তাহলে এটাই হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন আছে, দুটো বক্তব্য দেওয়া আছে, সেই বক্তব্যগুলো পড়ে এখানে যে প্রশ্ন আছে তার মধ্যে কোনটা ঠিক হবে। বক্তব্য ওয়ানে আছে, ক্রোমোপ্লাস্টিড ক্লোরোফিল নামক সবুজ রঙের রঞ্জক পাওয়া যায় ক্রোমোপ্লাস্টিডে। এটা কি হবে? এটা ভুল হবে। ক্রোমোপ্লাস্টিডে সবুজ রঙের ক্লোরোফিল রঞ্জক পাওয়া যায় না, সেটা পাওয়া যায় ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। তারপরে বক্তব্য টুতে আছে, সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষের জন্য ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ঠিক আছে। তাহলে এক বক্তব্য ভুল কিন্তু দুই ঠিক। তাহলে এক ঠিক কিন্তু এ, দুই ঠিক এক ভুল। অপশন খ সঠিক উত্তর। তারপরে সাতের দাগের প্রশ্ন আছে, নিচে কিছু কাজ দেওয়া আছে, এর মধ্যে যোগ করার কাজ কোনটি? দেখো, যোগ করার কাজ কি? অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা। তো এটা হচ্ছে অপশন ঘতে আছে, তাহলে ঘয়ের উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন আছে, অনেক সময় দুটো চাষের মাঝে ডাল সয়াবিন জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটি আবার তার হারিয়ে যাওয়া নাইট্রোজেন যৌগ ফিরে পায়। এই পদ্ধতির সঙ্গে সম্পর্কিত অণুজীবটির নাম কি? এখানে যে অণুজীবটা সাহায্য করে সেটা হবে অপশন গ, রাইজোবিয়াম। ঠিক আছে। তারপরের প্রশ্ন আছে, রক্ত সঞ্চালনের মাধ্যমে যে রোগটি সংক্রামিত হয়। রক্ত সঞ্চালনের মাধ্যমে সঞ্চারিত বা সংক্রামিত হয় কোন রোগটা? সেটা হচ্ছে অপশন খ, হেপাটাইটিস রোগ। হেপাটাইটিস রক্ত সঞ্চালনের মাধ্যমে হয়ে থাকে। তারপরে এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে এ যে গ্রন্থি জোড়া দেখানো হয়েছে সেই গ্রন্থি জোড়ার নাম কি? এ গ্রন্থিটা কোথায় আছে? এখানে দেখতে পাচ্ছ বৃক্কের ওপরে আছে। তো বৃক্কের ওপরে কোন গ্রন্থি থাকে জানো তোমরা? সেটা হবে অ্যাড্রিনাল গ্রন্থি। অপশান ক। তারপরে 11 দাগের প্রশ্ন,
ঘরবাড়ি, পৌরসভা ও কলকারখানার বর্জ্য পদার্থ মিশে থাকা ময়লা জল কিভাবে ব্যবহার করলে তা পরিবেশের ক্ষতি হয় না, আবার আমাদের উপকারও হয়। ঠিক আছে? কিভাবে ব্যবহার করতে হবে? তাহলে অপশনগুলো পড়ো। ময়লা জলকে কোনো একটি নির্দিষ্ট জলাশয়ে জমিয়ে রাখলে, এটা করা যেতে পারে। তারপরে ময়লা জল সরাসরি নদীতে ফেললে, এরকম করা যায় না। ময়লা জলে মাছ চাষ করলে, এটাও করা যায় না। পানীয় জলের উৎসে ময়লা জল মিশ্রিত করলে, এটাও করা যাবে না। তাহলে এখানে অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর। তারপর আছে নিচের ছবি দেওয়া আছে, সেই ছবি অনুযায়ী তোমাকে বলতে হবে 2020 আর 2020 সালের এখানে 4টা প্রজাতি ABCD প্রজাতি এর পরিমাণ দেওয়া আছে। তো IUCN এর রেড লিস্ট অনুযায়ী এ প্রজাতি প্রাণীটিকে কোন ক্যাটাগরিতে রাখা যাবে? এ প্রজাতি 2020 সালে কত ছিল আর 2020-তে কীরকম হয়েছে? দেখো এখানে বেশি ছিল, কিন্তু এখানে তার পরিমাণটা কমে গেছে। তাহলে এটাকে কি প্রজাতি বলা হবে? বিপন্ন প্রজাতি বলা হবে। অপশান গতে যেটা আছে সেটাই। নেক্সট প্রশ্ন আছে বৈশিষ্ট্য 1 আর বৈশিষ্ট্য 2, তার মধ্যে কোন উপরের বৈশিষ্ট্য দুটি অনুযায়ী কোন অণুজীবে এই ধরনের বৈশিষ্ট্যগুলো দেখা যায়? বৈশিষ্ট্য 1-এ বলা হয়েছে কোষপ্রাচীর থাকবে, নিউক্লিয়াস থাকবে এবং কোষ অঙ্গাণু থাকলেও সেখানে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকবে না। তাহলে ক্লোরোপ্লাস্ট থাকে না, ঠিক আছে, কিন্তু কোষপ্রাচীরে কী আছে? কাইটিন আছে। এরকম কন্ডিশন কার দেখা যায়? ছত্রাকের। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি, আর তারা হচ্ছে পরভোজী মৃতজীবী, তার জন্য তাদের ক্লোরোপ্লাস্ট থাকে না। 14 দাগের প্রশ্ন, বিষয়গুলি পড়ো এবং সেখান থেকে বিপন্নতার বন্যপ্রাণী যে বিপন্ন হয়ে যাচ্ছে তার কারণগুলো কোনটা হবে? একটা চোরা শিকার তো হবেই, পরিবেশ দূষণও হবে, বনসৃজনের জন্য কিন্তু বন্যপ্রাণী লুপ্ত হয় না, এটা হবে না। আর বাকি বন্যপ্রাণীদের দেহের বিভিন্ন অংশকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়, এটাও হচ্ছে তার কারণ। তাহলে 1, 2, 4 এটা হচ্ছে যেখানে আছে সেটাই হবে সঠিক উত্তর। 1, 2, 4 কোথায় আছে? অপশান খতে। ঠিক আছে, অপশান খ হবে তাহলে সঠিক উত্তর। 15 দাগে এখানেও দুটো বক্তব্য দেওয়া আছে, সেই বক্তব্যগুলো পড়ো আগে। এই কোষ অঙ্গাণুটি প্রাণী কোষে উপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। উদ্ভিদ কোষে থাকে না কিন্তু প্রাণী কোষে থাকে। কে? সেন্ট্রোজোম। তার সঙ্গে আর একটা বৈশিষ্ট্য ম্যাচ করে নাও, প্রাণী কোষে কোষ বিভাজনে অংশগ্রহণ করে। তোমরা জানো প্রাণী কোষে কোষ বিভাজনে অংশগ্রহণ করে কে? সেন্ট্রোজোম। তাহলে এটাই হবে ঠিক। 16 দাগের প্রশ্ন আছে, সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব 6 মিটার থেকে কমিয়ে 2 মিটার করা হলো, তাহলে তাদের মধ্যে মহাকর্ষ বল কত কাজ করবে? দেখো প্রথমে তাদের মধ্যে দূরত্ব ছিল, দুটো বস্তুর মধ্যে দূরত্ব 6 মিটার ছিল, 6 মিটার, আর এটাকে কমিয়ে নিয়ে কত করা হয়েছে? 2 মিটার। তাহলে এখান থেকে তাদের মধ্যে মহাকর্ষ বল বাড়বে না কমবে? কিভাবে কমবে বাড়বে সেটা কিন্তু তোমাদের বলতে হবে। মহাকর্ষ বলের সূত্র কি? Gm1m2/r²। এখানে সবগুলোই স্থির, Gm1m2 সব স্থির, তাহলে শুধুমাত্র আর অর্থাৎ তাদের মধ্যে যে দূরত্ব সেটাই। তাহলে প্রথমে যে মহাকর্ষ বলটা কাজ করবে তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 6 আছে, তাহলে 1/6 স্কোয়ার। তাহলে এখানে কত হবে? 1/36। আর সেকেন্ডটাতে কত হবে? সেকেন্ডটাতে বলা আছে 2 মিটার বলা আছে তাদের মধ্যে দূরত্ব, তাহলে 1/2 স্কোয়ার হবে, তাহলে এটা হয়ে যাবে 1/4। তো এখান থেকে দেখো একটা হচ্ছে 1/36 আর একটা হচ্ছে 1/4, কোনটা বড়? আগে ছিল এটা মহাকর্ষ বল, এটা হয়েছে, তাহলে মহাকর্ষ বল এটা কম কিন্তু এটা হচ্ছে বেশি। এটা কত বেশি? তাহলে দেখো এখানে যদি 9 গুণ করে দেওয়া হয় তাহলে হয়ে যাবে 36, তাহলে এর 9 গুণ হচ্ছে এইটা, তাহলে এখানে উত্তর কত হবে? 9 গুণ। ওকে, অপশান গ সঠিক উত্তর। দুটি রবারের বেলুনকে উলের সোয়েটারে ঘষার পর কাছাকাছি আনলে তারা পরস্পরকে কি করবে? যেহেতু দুটোই বেলুনকে উলের সোয়েটার দিয়ে ঘষবো, তাহলে দুটো বেলুনেই সেম তড়িৎ তৈরি হবে, অর্থাৎ আধান সমপ্রকৃতির হওয়ার জন্য তারা পরস্পরকে বিকর্ষণ করবে। ক্ষয়টা সঠিক হবে। 18 দাগের আছে, একটা পাত্রে একটা বড় কাঠের টুকরো স্থিরভাবে ভাসছে, আর একটা লোহার পেরেক যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেটা কী হবে? জলে ডুবে যাচ্ছে। এক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক? তাহলে দেখো ভেসে থাকা কাঠের টুকরোর ওজন তার উপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি হবে,
টুকরোর যে ওজন তার থেকে প্লবতা বেশি হয়, তার জন্য কিন্তু সে ভেসে থাকে। যদি প্লবতা কম হতো, কাঠের ওজন যদি বেশি হতো, তাহলে কিন্তু সে ডুবে যেত। ঠিক আছে। নেক্সট আছে, কোনো পদার্থের আপেক্ষিক তাপ সম্বন্ধে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? আপেক্ষিক তাপ সম্পর্কে এখানে যে বক্তব্যগুলো আছে তার মধ্যে অপশন গতে যেটা আছে সেটা কিন্তু সঠিক নয়, আর বাকিগুলো কিন্তু সঠিক। তাপের এককের সংজ্ঞা কিভাবে দেওয়া হচ্ছে তার উপর আপেক্ষিক তাপের মান নির্ভর করে না, এটা কিন্তু ভুল, নির্ভর করে। নেক্সট আছে 20তে, একটি পদার্থকে খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হবে, কোন পদার্থ? চিনি, মোম, সোডিয়াম ক্লোরাইড না কঠিন কার্বন ডাইঅক্সাইড? এটা হবে কঠিন কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু যদি রাখা হয় তাহলে ঊর্ধ্বপাতিত হয়ে যাবে। তারপরে আছে, খোলা হাওয়ায় রাখা জলের উষ্ণতা একই সঙ্গে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে থার্মোমিটারে মাপা হলো, কি দেখা যাবে? সেলসিয়াস স্কেলের পার্ট ফারেনহাইট স্কেলের থেকে কম হয়। তো এখান থেকে কি হবে তাহলে? সেলসিয়াস স্কেলের পার্ট ফারেনহাইট স্কেলের প্রাথমিক পার্টের থেকে কম, তার মানে ফারেনহাইট বেশি। তারপর আছে, একটি সমতল আয়নার সঙ্গে তলের সঙ্গে 35 ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হয়েছে, তাহলে তার প্রতিফলন কোণ কত হবে? এরকম একটা আয়না আছে, এখানে সমতলের সঙ্গে এরকমভাবে কোণ করেছে 35 ডিগ্রি, ঠিক আছে, অভিলম্বের সঙ্গে নয়। অভিলম্বের সঙ্গে হলে সেটাই আপতন কোণ হতো। তাহলে এখানে আপতন কোণ কত হবে? এটা যেহেতু 35, তাহলে এই দিকেরটা এটা হচ্ছে আপতন কোণ। তাহলে আপতন কোণ কত হবে? টোটালটা হচ্ছে 90, 90 থেকে 35 বাদ দিয়ে দিলে কত হবে? এটা হবে 55। তাহলে আপতন কোণ যদি 55 হয়, তাহলে প্রতিফলন কোণ কত হবে? সেটাও কিন্তু 55 হবে। তাহলে এখানে হবে কত? অপশান গ, 55। পরের প্রশ্ন, স্বাভাবিক চাপে একটি ধাতুর গলনাঙ্ক হলো, কিছু দেওয়া আছে, লোহার গলনাঙ্ক দেওয়া আছে গ্যালিয়াম, পারদের দেওয়া আছে আর সোনার দেওয়া আছে। এর মধ্যে যেটা ডিসেম্বর মাসে খুব ঠান্ডা দিনে কাপে আর প্লেটে দুটোকে যদি আলাদাভাবে রাখা হয় তাহলে আলাদা আকৃতি পাওয়া যাবে। এর মধ্যে কোনটা এইরকম কন্ডিশন তৈরি করবে? দেখো, যার মধ্যে গলনাঙ্ক কম সেখানেই হবে। তো গলনাঙ্ক কম এখানে কত আছে? একটা আছে মাইনাসে, আর একটা আছে 29.8 ডিগ্রি সেলসিয়াস। তো -39 ডিগ্রি সেলসিয়াস তো পাওয়া যায় না এত তাপমাত্রা ডিসেম্বর মাসে, কিন্তু 29 ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায়। তাহলে 29 ডিগ্রি যে সেলসিয়াসের গলনাঙ্ক যার, সে কী হবে? সেটা ডিসেম্বর মাসে এই কম তাপমাত্রায় গলে যাবে। তো গলে গেলে সেটাকে কাপে রাখলে কাপের মতো আকার দেবে, প্লেটে রাখলে প্লেটের মতো আকার দেবে। তাহলে এটা হয়ে যাবে অপশান ঘ, সঠিক উত্তর। তারপরে আছে এখানে, লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমানতা এর প্রবণতা অনুসারে 4টা ধাতুর ক্রম দেওয়া আছে, ক্যালসিয়াম, জিঙ্ক, লোহা আর হচ্ছে হাইড্রোজেন, আর কপারও আছে। তাহলে নিচের কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর পদক্ষেপ পড়বে? এটা কোনটা হবে? এটা হচ্ছে কপার সালফেট দ্রবণে যদি জিঙ্ক যোগ করা হয় তাহলে কিন্তু এরকম পদক্ষেপ পড়বে। নেক্সট আছে, কোনটা ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য নয়? ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য নয় কোনটা? সেটা হচ্ছে অপশন ঘতে, মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের অণু গঠন করে, এটা কিন্তু সঠিক নয়। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু সব সঠিক আছে। তারপরে আছে, মার্কিউরাস ক্লোরাইডের সংকেত কি? মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হচ্ছে Hg2Cl2, এটাই হবে। নেক্সট আছে, কঠিন অনুঘটক সম্বন্ধে কোন বক্তব্যটি সঠিক নয়? কঠিন অনুঘটক কি হবে? এখানে আছে, অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এটা তো ভুল। অনুঘটক মানে অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, আর বাকিগুলো কিন্তু সব ঠিকই আছে। পরের প্রশ্ন, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় ক্যাথোডে ধনাত্মক আর সেখানে কিন্তু বিজারণ ঘটে, এটাই হবে সঠিক উত্তর। ক্যাথোডে ধনাত্মক আয়নগুলো থাকে আর হচ্ছে সেখানে বিজারণ ঘটে, ঠিক আছে। সোডিয়াম প্লাস এটা আসে, তারপর সেখান থেকে হচ্ছে সে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করলে সোডিয়াম পরমাণুতে পরিণত হয়, ইলেকট্রন গ্রহণ করলে তাকে বিজারণ বলা হয়। পরের প্রশ্ন, কোনটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয়? জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, সূর্য, এগুলো সব পরিবেশ বান্ধব, কিন্তু কয়লা পরিবেশ বান্ধব নয়। পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্রিনহাউস গ্যাসটির পরিমাণ সর্বাধিক এবং ক্রমশ তা বৃদ্ধি পাচ্ছে? এটা হবে কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে, এই গ্রিনহাউস গ্যাসটা সর্বাধিক পরিমাণে থাকে আর এদের পরিমাণ কিন্তু ক্রমশ বৃদ্ধিও পাচ্ছে। ওকে।